24 জন অতিথি এসেছেন ডিনারের জন্যে। মিস র্যাচেল তাঁর জন্মদিনের অসাধারণ উপহারটি পিন গেঁথে সাদা পোশাকে পরেছেন। মেহমানদের মধ্যে স্থানীয় ডাক্তার মিস্টার ক্যান্ডি এবং বিখ্যাত পর্যটক মিস্টার মার্থওয়েটও রয়েছেন। ডিনারে মিস র্যাচেলের দুপাশে বসলেন ওরা। মিস্টার ক্যান্ডি আমোদে লোক, আর খেপাতেও পারেন মানুষকে। মিস্টার মার্থওয়েট বহুবার ভারত সফরে গিয়েছেন এবং এমন এমন জায়গাতেও তাঁর পায়ের ধুলো পড়েছে যেসব এলাকায় আগে কখনো কোনো সাদা মানুষ যেতে পারেনি। হীরার ব্যাপারে আগ্রহী দেখা গেল তাকে। ভারতে অনেকবার ওটার কথা শুনেছেন কিনা। হীরাটা দেখে টেখে বললেন, ভারতে যদি কখনো যান মিস ভেরিন্ডার, তবে হিরেটা কিন্তু সঙ্গে নেবেন না। হিন্দুদের কাছে এই হিরে খুব পবিত্র জিনিস। আমি এমন মন্দিরও চিনি যেখানে এই পোশাকে গেলে কিছুক্ষণের মধ্যেই আপনাকে পরপারে পাঠিয়ে দেবে। মিস র্যাচেলের মুখ শুকিয়ে আমসি। দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেললেন। ডিনার চলাকালে লক্ষ্য করলাম এই বাড়িতে অনুষ্ঠিত হয়ে যাওয়া পূর্ববর্তী পার্টিগুলোর চাইতে এটি কেমন যেন পানসে। মিস্টার ফ্র্যাঙ্কলিন পার্টি জমাতে সাধ্যমতো চেষ্টা করলেও দুর্ভাগ্যক্রমে 10 বারের মধ্যে 9 বারই ভুল প্রসঙ্গ বাছলেন। এতে করে হকচকিয়ে গেলেন অভ্যাগতরা। ডাক্তারদের নিয়ে এমন কিছু রসিকতা করলেন যেগুলো মিস্টার ক্যান্ডির কাছে আপত্তিকর মনে হলো। ব্যাস, বেঁধে গেল বিতর্ক। অগত্যা মিস্টার ফ্র্যাঙ্কলিনকে স্বীকার করতে হলো ইদানিং রাতে ভালো ঘুম হচ্ছে না তার। মিস্টার ক্যান্ডি বাতলে দিলেন ওটা স্নায়ুর অসুবিধে, কাজেই ঔষধ খাওয়া উচিত। কিন্তু রোগী তার পরামর্শ শুনলে তো। তর্কাতর্কি চলতেই লাগলো। শেষ পর্যন্ত বিবি সাহেবকে হস্তক্ষেপ করতে হলো। ডিনারের পাট চুকতেই আঙিনা থেকে ড্রামের শব্দ কানে এলো। ভারতীয় গুরুরা হীরের গন্ধে হাজির হয়ে গেছে। আমি বাইরে গেলাম ওদেরকে তাড়াতে, কিন্তু আমার আগেই মিস্টার গডফ্রের 2 বোন ঘটনাস্থলে উপস্থিত। জাদুবিদ্যা দেখতে খলবল করছেন। একে একে অন্যরাও এসে জুটে পড়লেন। মিস র্যাচেল তার হিরে পরা কাপড়ে ভারতীয়দের সামনে দণ্ডায়মান। ভোজবাজি শুরু করল ওরা। প্রথম যে ব্যাপারটি আমার দৃষ্টি কেড়ে নিল তা হচ্ছে মিস্টার মার্থওয়েটের আকস্মিক আবির্ভাব। নিঃশব্দে কোন ফাঁকে জাদুকরদের পেছনে এসে দাঁড়িয়েছেন। কথা বলছেন ওদের নিজস্ব ভাষায়। লোকগুলোর প্রায় ভিড়মি খাওয়ার দশা। পাঁই করে ঘুরে ওকে সবাই সাষ্টাঙ্গে প্রণাম করল। তেমনি নিঃসাড়ে চলে গেলেন ভদ্রলোক। ভারতীয়দের সর্দার বিবি সাহেবকে অভিবাদন করে জানালো, খেল খতম। আমাদের বাড়ির চত্বর থেকে বেরিয়ে যেতে দেখলাম ওদেরকে। বাড়িতে ঢোকার মুখে মিস্টার ফ্র্যাঙ্কলিন আমাকে ডাকলেন। গেলাম। মিস্টার মার্থওয়েটও রয়েছেন সঙ্গে। ইনি গ্যাব্রিয়েল বেটারেজ, বললেন। অনেক পুরনো লোক। আমাকে যা যা বললেন একেও একটু বলুন। মিস্টার বেটারেজ, শুরু করলেন ভদ্রলোক, ভারতীয় জাদুবিদ্যার মূল ব্যাপারটা আমি জানি। আজ যা দেখলেন তা কেবলই ব্যর্থ অনুকরণ। লোকগুলো হিন্দু সাধু। আমি ওদেরকে দোষারোপ করাই দেখলেন না কেমন ঘাবড়ে গেল। ওরা এমন দুটো কাজ করেছে যেগুলো ওদের সমাজে নিষিদ্ধ। সাগর পাড়ি দিয়েছে আর জাদুকরের ছদ্মবেশ নিয়েছে। দুটোই গুরুতর অপরাধ। তবে এর পেছনে নিশ্চয়ই কোনো বড়সড় কারণ আছে। মুহূর্ত পরে মুখ খুললেন মিস্টার ফ্র্যাঙ্কলিন। মিস্টার মার্থওয়েট, আপনার কাছে রহস্য একটুখানি ভাঙা দরকার মনে করছি। সৈকতে আমাকে বলা সমস্ত কথাগুলো পর্যটক ভদ্রলোককেও খুলে বললেন তিনি। এ তো স্পষ্ট যে লোকগুলো হিরেটা ফিরে পেতে
নিজেদের সমাজ পর্যন্ত ছেড়ে এসেছে। মূর্তির কপালে ওটাকে স্থাপন করতে পারলেই কেবল ওদের দায়িত্ব ফুরাবে। পাথরটার জন্যে সম্ভব সমস্ত কিছু করবে ওরা, দরকার হলে খুন করতেও ছাড়বে না। মিস ভেরিন্ডারের কাপড়ে হিরেটা দেখেছে ওরা। বললেন মিস্টার ফ্র্যাঙ্কলিন, আমাদের কি করণীয়? আপনার মামা যা করতে চেয়েছিলেন তাই, জবাব দিলেন মিস্টার মার্থওয়েট। কর্নেল হার্নক্যাসল লোকগুলোকে চিনতেন, ওদের মতলব আঁচ করতেও পেরেছিলেন। হিরেটা কেটে ফেলার ব্যবস্থা করুন, অভিশাপও কেটে যাবে। মিস্টার ফ্র্যাঙ্কলিন আমার দিকে ফিরে তাকালেন। খালার সঙ্গে কাল কথা বলতে হয় বললেন। আজই বলুন না, পরামর্শ দিলাম। আজ আর ভারতীয়রা হানা দেওয়ার ঝুঁকি নেবে না, বললেন মিস্টার মার্থওয়েট। তবু সাবধানের মার নেই, কুকুর থাকলে উঠানে ছেড়ে রাখবেন, বলা তো যায় না। নিজের ঘরে চলে এলাম। একটু পরে এলো পেনিলোপ। চা পরিবেশন করছিল এতক্ষণ। বলল, মহিলা সমিতি বিষয়ে মিস্টার গডফ্রের সঙ্গে মিস্টার ফ্র্যাঙ্কলিনের তর্কাতর্কি কানে এসেছে ওর। স্থানীয় ডাক্তার মিস্টার ক্যান্ডি ড্রয়িং রুম থেকে নাকি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়ে আবার ফিরে এসেছেন তেমনইভাবে। অভ্যাগতদের বিদায়ক্ষণে বৃষ্টি নেমে এলো। মিস্টার ক্যান্ডির ক্যারিজটি ছাদ খোলা। ভদ্রলোক না আবার ভিজে ঠান্ডা লাগান। শেষ অতিথিটির বিদায়ের পর হলরুমে গেলাম। বিবি সাহেব আর মিসেস র্যাচেল ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলেন। পেছনে সেই দুই পানি প্রার্থী। র্যাচেল, শুধালেন বিবি সাহেব, হিরে কোথায় রাখবে ভেবেছ? মিস র্যাচেল বললেন, তাঁর সিটিং রুমের ক্যাবিনেটটিতে রাখবেন। চাইলে আমার কাছে রাতের জন্য রাখতে পারো, বললেন বিবি সাহেব। কিন্তু রাজি হলেন না মিস র্যাচেল। সকাল হলেই আমার ঘরে চলে এসো, বললেন বিবি সাহেব। কথা আছে। চলে গেলেন তিনি। মিস্টার গডফ্রেকে গুড নাইট বলে মিস্টার ফ্র্যাঙ্কলিনের দিকে ফিরলেন মিস র্যাচেল, মুখে হাসি মেখে। আমার মনে হলো পেনিলোপ হয়তো ঠিকই বলেছে, মেয়েটি ফ্র্যাঙ্কলিন সাহেবকেই বেশি পছন্দ করে। মোম হাতে ওপরে ওঠার সময় মিস্টার ফ্র্যাঙ্কলিনকে বেশ অবসন্ন আর দুঃখিত দেখালো। ব্র্যান্ডি আর পানি পাঠিয়ে দিয়েন ওপরে, বললেন আমাকে। স্যামুয়েলকে ওপরে পাঠিয়ে বাইরে গিয়ে কুকুরগুলোকে ছেড়ে দিলাম। মাঝরাতে যখন বিছানায় গেলাম তখন সব কিছু স্বাভাবিক। সকাল 7:30টায় বিছানা ছাড়লাম। কুকুরগুলোকে শিকলে বাঁধতে সবে নিচে নামছি, পেছনে সিঁড়িতে পায়ের আওয়াজ পেলাম। পেনিলোপ, বাবা! গলা চিরে প্রায় আর্তনাদ বেরিয়ে এলো ওর। হিরে গায়েব! বলিস কি? সত্যি নেই, বলল পেনিলোপ। কেউ কিছু বলতে পারছে না, দেখবে এসো। আমাকে বলতে গেলে টেনে হিঁচড়ে মিস র্যাচেলের সিটিং রুমে নিয়ে গেল। পাশে ওর বেডরুম। দোরগোড়ায় মলিন মুখে দাঁড়িয়ে মেয়েটি। ক্যাবিনেটের একটি ড্রয়ার সম্পূর্ণ খোলা, প্রায় কিনার থেকে ঝুলছে। কাল রাতে নিজের চোখে ওকে ড্রয়ারে হিরে রাখতে দেখেছি, বলল পেনিলোপ। কথাটা সত্যি মিস? স্বপ্নের ঘোরে যেন জবাব দিলেন উনি। হিরেটা নেই। তারপর শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমরা ওখানে থাকতে থাকতেই এলেন বিবি সাহেব। চুরির কথা শুনে মেয়ের বেডরুমের দরজা ধাক্কাতে লাগলেন, কথা বলবেন। দরজা খুলে দিলেন মিস র্যাচেল। গোটা বাড়িতে আগুনের মতন ছড়িয়ে পড়ল খবর। সবার আগে ঘর ছেড়ে বেরিয়ে এলেন মিস্টার গডফ্রে, হতচকিত। মিস্টার ফ্র্যাঙ্কলিনকেও অসহায় দেখাচ্ছে। বেচারা অনেক দিন পর সুখনিদ্রা দিচ্ছিলেন, গোলমালে ভেবাচাকা খেয়ে গেলেন।
কিন্তু 1 কাপ কফি পান করে ফিরে পেলেন স্থৈর্য। কাজের লোকদের আদেশ করলেন নিচতলার সমস্ত দরজা জানালা কাল রাতের মতন যেমনকে তেমন রেখে দিতে। পেনিলোপকে পাঠালেন মিস র্যাচেলের ঘরে টোকা দিতে। লেডি জুলিয়া চোখে মুখে হতভম্ব ভাব নিয়ে বেরিয়ে এলেন। হিরেটা খুইয়ে র্যাচেলের মাথা কেমন যেন হয়ে গেছে, বললেন মিস্টার ফ্র্যাঙ্কলিনকে। কোনো কথা বলতে নারাজ। মনে হচ্ছে আমাদের কিছুই করার নেই, মৃদুস্বরে বললেন, শুধু পুলিশ ডাকা ছাড়া। আর পুলিশের প্রথম কাজ হচ্ছে, জুড়ে দিলেন মিস্টার ফ্র্যাঙ্কলিন, কাল রাতের ভারতীয় জাদুকরদের খুঁজে বার করা। এটা ওদেরই কাজ। তারপর আমার বিবি সাহেবকে বললেন, একটা চিঠি দিন ফ্রিজিং হলের কোনো স্থানীয় উকিলকে, লিখুন আমি আপনার হয়ে কাজ করছি, জলদি করুন, আমি এখনই রওনা হতে চাই। খালাকে 1 টুকরো কাগজ আর কলম দিলেন তিনি। ঈষৎ অনিচ্ছায় ছোট্ট চিঠিটা লিখলেন লেডি ভেরিন্ডার। আমার বিশ্বাস চোরে হীরা চুরি করে পালানোই। মনে মনে স্বস্তির শ্বাস ছেড়ে বেঁচেছেন তিনি। মিস্টার ফ্র্যাঙ্কলিনের সঙ্গে আস্তাবলে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম, ভারতীয়রা বাড়িতে যদি ঢুকেই থাকে তবে কিভাবে ঢুকলো, মানে ওর কি ধারণা? ওদের একজন অতিথিদের বিদায়কালে কোনোভাবে সেঁধিয়ে পড়েছিল হলরুমে, বললেন। কিন্তু চোর পালালো কিভাবে? দরজা জানালা যথারীতি বন্ধ দেখেছি আমি, কাল রাতের মতোই। সকালে নাস্তার পরে বিবি সাহেবকে ভারতীয়দের কথা খোলাসা করে বললাম। ওকে কিন্তু হীরের চেয়ে মেয়ের সম্পর্কে অনেক বেশি উদ্বিগ্ন মনে হলো। র্যাচেলকে এমন অদ্ভুত আচরণ করতে কখনো দেখিনি, বললেন। হিরে খুইয়ে যেন পাগল হয়ে গিয়েছে। মিস্টার গডফ্রে উদ্দেশ্যবিহীনভাবে হাঁটাহাঁটি করছেন বাড়ি আর বাগানময়। আমার মেজাজটাও কেমন খিঁচড়ে রয়েছে। অভিশপ্ত হীরাটা চরম অশান্তিতে ফেলেছে আমাদের। 11টার একটু আগে মিস্টার ফ্র্যাঙ্কলিন ফিরলেন। কি বললেন ওর খালা, পুলিশ আসছে? হ্যাঁ, জানালেন ভদ্রলোক, এখানকার চিফ ইন্সপেক্টর সিগ্রেভ 2 জন লোক নিয়ে আসবেন, তবে কোনো লাভ নেই। মানে ভারতীয়রা কি পালিয়ে গেছে? আমার প্রশ্ন। বেচারারা এখন জেলে, বিনা দোষে অপদস্থ হতে হচ্ছে ওদের, বললেন মিস্টার ফ্র্যাঙ্কলিন। তদন্তে দেখা গেল ভারতীয় লোকগুলো শহর ত্যাগের বিন্দুমাত্র চেষ্টা করেনি। 3 জনকেই গত রাত 10টা থেকে 11টার মধ্যে ফ্রিজিং হলে ফিরে যেতে দেখা গেছে। স্থানীয় বিচারপতি বলেছেন ওদের বিরুদ্ধে এমনকি সন্দেহ ধোপে টিকবে না, তবে চেষ্টা করবেন তিনি স্থায়ী ঠিকানা ছাড়া ঘুরে বেড়ানোর অভিযোগে অন্তত হপ্তাখানেকের জন্যে ওদেরকে হাজতে পুরে রাখবেন। ভারতীয়রা যদি নিরপরাধ হয় তাহলে হিরে চুরি করল কে? মিনিট 10 মধ্যে চিফ ইন্সপেক্টর সিগ্রেভ অকুস্থলে পৌঁছলেন। ভদ্রলোক লম্বা চওড়া, মেজাজটি মিলিটারিদের মতন। গোটা বাড়ি তল্লাশি করে উনি সিদ্ধান্তে পৌঁছলেন অপকর্মটা বাড়ির লোকেরাই করেছে। ইন্সপেক্টর সিটিং রুম পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্যে কাজের লোকদের ডেকে পাঠালেন। কাজের মেয়েরা ওপরে মিস র্যাচেলের ঘরে তাড়াহুড়ো করে ঢুকল। মহিলারা নিচে যান, আপনাদেরকে এখানে দরকার নেই, বললেন ইন্সপেক্টর। হঠাৎ আঙ্গুল তাক করে বললেন তিনি, মিস র্যাচেলের দরজার লকের ঠিক নিচে। আর আঁকা ছবির রং চটে গেছে। ওই দেখুন, কার যেন স্কার্টের ঘষায় ছবিটার কি দশা হয়েছে। আমাকে জিজ্ঞেস করলেন চুরির ব্যাপারটা সবার আগে কে আবিষ্কার করেছে। পেনিলোপের কথা বলাতে ডাকা হলো তাকে। মিস র্যাচেলকে ক্যাবিনেটের ড্রয়ারে
হীরা রাখতে দেখেছিল ও। পরদিন সকালে মিস র্যাচেলের জন্যে চা নিয়ে গিয়ে দেখে ড্রয়ারটি হাঁ, ভেতরটা খালি। ইন্সপেক্টর এবার মিস র্যাচেলের সঙ্গে দেখা করতে চাইলেন, কিন্তু তিনি দরজার ওপাশ থেকে জানালেন, পুলিশকে আমার বলার মতো কিছু নেই, আর এখন আমি কারো সঙ্গে দেখা করতে পারবো না। তো নিচে নেমে এলাম আমরা। হলঘরে মিস্টার ফ্র্যাঙ্কলিন এবং মিস্টার গডফ্রেকে দেখতে পেলাম। তাদেরকে জিজ্ঞেস করা হলো চুরির ব্যাপারে কিছু আলোকপাত করতে পারবেন কিনা। দুজনেই ব্যর্থ হলেন। ইন্সপেক্টর সিটিং রুমে ফিরে গিয়ে পরীক্ষা করে দেখলেন রাতে কোনো আসবাবপত্র সরানো হয়েছে কিনা। এ সময় বেডরুমের দরজা খুলে বেরিয়ে এলেন মিস র্যাচেল। মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেক কোথায় জানতে চাইলেন। উঠানে মিস, বললাম। ইন্সপেক্টর ওর সঙ্গে কথা বলতে যাবেন, পাত্তা না দিয়ে নিচে নেমে গেলেন তিনি। খানিক পরে উপরে উঠে এসে দ্রুত পায়ে বেডরুমে ঢোকার মুখে সিগ্রেভের দিকে ফিরে বললেন, আমি আপনাদের ডাকিনি। গলা চড়ে গেছে ওর ক্রোধে। হিরে চুরি গেছে আমার, আপনার বা আর কারো ওটা খুঁজে দেওয়ার সাধ্য নেই। এই বলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ওর ব্যবহারে হকচকিয়ে গেলাম আমি। মিস্টার ফ্র্যাঙ্কলিন পুলিশে খবর দেয় খেপে গিয়েছেন তিনি। পুলিশ তদন্ত করলে তার ক্ষতি কি? আর হিরে কোনোদিন পাওয়া যাবেই না এমন মাথার দিব্যি বা কে দিল তাকে? ইন্সপেক্টর জানতে চাইলেন অন্য কোনো কাজের লোক রাতে হিরেটা কোথায় রাখা হচ্ছে জানতো কিনা। আমার মেয়ে স্যামুয়েল আর আমি জানতাম, বললাম। তবে আমার মনে হয় অন্যদেরও জানা ছিল। ইন্সপেক্টর এবার শুধালেন কাজের লোকেরা সবাই বিশ্বস্ত কিনা। চট করে রোজানা স্পিয়ারম্যানের কথা মনে পড়ে গেল। কিন্তু ও তো এখানে কাজ শুরুর পর থেকে কোনো অসততা দেখায়নি। সবাই বিশ্বস্ত স্যার, সৎ, বললাম। একজনের পর একজনের জেরা করা হলো, ওদের ঘর দৌড় তালাশ করা হলো, কিন্তু হীরার পাত্তা মিলল না। মিস্টার ফ্র্যাঙ্কলিন লাইব্রেরিতে ডেকে পাঠালেন আমাকে। যেই ঢুকতে যাব দেখি যে রোজানা বেরিয়ে আসছে ও ঘর থেকে। তাজ্জব বনে গেলাম। লাইব্রেরিতে তোমার কি কাজ? মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেক ওপরতলায় তার আংটি ফেলে এসেছিলেন, বলল ও। ওটা দিতে এসেছিলাম। গনগনে আঁচ ওর মুখে, খুশি খুশি ভাব। মিস্টার ফ্র্যাঙ্কলিন আমাকে ক্যারেজের ব্যবস্থা করতে বললেন, স্টেশনে যাবেন। বাবাকে একটা টেলিগ্রাম করব বললেন। পুলিশ চিফকে চেনেন উনি, হয়তো এই রহস্যের সমাধান করার মতো যোগ্য কাউকে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। আর রহস্যের কথা যখন উঠলই, তা কি আর ওই মেয়ে কম করেছে, বলে চললেন। রোজানা স্পিয়ারম্যানের মাথায় হয় ছিট আছে, নয়তো মনস্টন সম্পর্কে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি জানে। আমার একটা আংটি কুড়িয়ে পেয়ে দিয়ে গেল। ওকে ধন্যবাদ জানালাম। দেখি যাওয়ার নাম করে না। আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমাকে বলে যে কেউ নাকি হিরেটা খুঁজে পাবে না, এমনকি যে নিয়েছে সেও না। ও নাকি নিশ্চিত। আমি ওকে জিজ্ঞেস করতে যাব এত কিছু ও জানলো কিভাবে, তার আগেই বেরিয়ে গেল। এর মানেটা কি? মেয়েটির অতীত কাহিনী বলতে চাইলাম না। বলা মানে ওকে চোর সাব্যস্ত করা। বিবি সাহেবের সঙ্গে কথা বলে দেখব, বললাম। উনি হয়তো রোজানার কাছ থেকে এসবের অর্থ বার করতে পারবেন। ক্যারেজ ডাকতে যাওয়ার সময় কাজের লোকদের খাবার ঘরে উকি দিলাম। রোজানাকে দেখলাম না। শুনলাম সহসা অসুস্থ হয়ে পড়েছিল ও, নিজের ঘরে চলে গিয়েছে।
বেচারি মিস্টার ফ্র্যাঙ্কলিনের জন্যে মাথা কুটে মরছে, বলল পেনিলোপ। শুক্রবার সকালে দুটো খবর পেলাম আমরা। পাড়ার রুটিওয়ালা জানালো বৃহস্পতিবার বিকেলে ঘোমটায় মুখ ঢেকে মাঠ পেরিয়ে ফ্রিজিং হলের উদ্দেশ্যে হনহন করে যেতে দেখেছে রোজানা স্পিয়ারম্যানকে। ও নির্ঘাত ভুল করেছে, কারণ বৃহস্পতিবার বিকেলের পুরোটা সময় নিজের ঘরে কাটিয়েছে রোজানা। আর পোস্টম্যানের মুখে জানা গেল মিস্টার ক্যান্ডি সেদিন পার্টির পরে হুডখোলা গাড়িতে চড়ে ফেরার পথে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছেন। জ্বরের ঘোরে প্রলাপও বকছেন নাকি। নাস্তার পাঠ শেষ হওয়া মাত্র মিস্টার ফ্র্যাঙ্কলিনের বাবার টেলিগ্রাম এলো। সকালের ট্রেনে সার্জেন্ট কাফ নামে এক ভদ্রলোক আসছেন। সার্জেন্টের আগমনকালে আমি গেলাম অভ্যর্থনা জানাতে। রোগা বয়স্ক একজন মানুষ তিনি। মুখটা কুঠারের মতন ধারাল, আর গায়ের চামড়া শরতের পাতার মতো শুকনো খসখসে। বাড়িতে এসে বিবি সাহেবদের সঙ্গে পরিচিত হওয়ার পর ইন্সপেক্টর সিগ্রেভের খোঁজ করলেন। তীক্ষ্ণ চোখে ক্যাবিনেট আর সিটিং রুম জরিপ করলেন, জিজ্ঞাসাবাদ করলেন। শেষ অবধি দরজার রংচটা জায়গাটা নিরীখ করে দেখলেন। এটা হলো কি করে জানতে চাইলেন। বললাম, কাজের মহিলাদের কেউ একজন গতকাল সকালে ছবিটা নষ্ট করেছে এ ঘরে গাদাগাদি করার সময়। সার্জেন্ট কাফ ফিরে তাকালেন ইন্সপেক্টর সিগ্রেভের দিকে। কার কাপড় কাজটা করেছে খেয়াল করে দেখেছিলেন? ইন্সপেক্টর স্বীকার করতে বাধ্য হলেন, দেখেননি। সবার আগে বললেন সার্জেন্ট, ওই রং লাগা কাপড়টা দেখতে হবে এবং নিশ্চিত করে জানতে হবে রংটা কখন কাঁচা ছিল। কাল সকাল কটায় মহিলারা এ ঘরে জটলা করেছিল? 11টা হবে। কেউ কি জানে রংটা তখন কাঁচা ছিল কিনা? বিবি সাহেবের ভাগ্নে মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেক জানেন, বললাম। আধা মিনিটের মধ্যে ভদ্রলোক ও ঘরে চলে গেলেন। সাধারণত 12 ঘন্টার মধ্যে রং শুকিয়ে যায়, বললেন। কাজটা শেষ হয়েছিল কখন? সার্জেন্টের প্রশ্ন। বুধবার 3টের মধ্যে। আজ শুক্রবার, ইন্সপেক্টরকে বললেন সার্জেন্ট। বুধবার বিকেল 3টেই রঙের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাত 3টে নাগাদ রং শুকিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে এখানে ইনকোয়ারি করেছেন আপনারা। কাজের মহিলারা যখন এ ঘরে এসেছে রং শুকানোর তখন 8 ঘন্টা হয়ে গিয়েছে। মিস্টার ফ্র্যাঙ্কলিন, আমাদের এই সূত্রটুকুই দরকার ছিল। ধন্যবাদ। বেডরুমের দরজা খুলে গেল এ সময়। মিস র্যাচেলকে দেখা গেল বেরিয়ে আসতে। উনি সূত্র দিয়েছেন বলেছেন? মিস্টার ফ্র্যাঙ্কলিনকে দেখিয়ে সার্জেন্টকে প্রশ্ন করলেন। হ্যাঁ, ওকে কাছ থেকে দেখে বললেন ভদ্রলোক। আপনিও কি পুলিশ অফিসার? প্রশ্ন এলো। আমি গোয়েন্দা বিভাগের সার্জেন্ট কাফ। যা পারেন নিজে করুন, মিস্টার ফ্র্যাঙ্কলিনের সাহায্য নেবেন না, ঘৃণা ভরে কথাগুলো বললেন মিস র্যাচেল। থ্যাংক ইউ মিস, বললেন সার্জেন্ট। দরজার চিহ্নটা সম্পর্কে আপনি কি কিছু জানেন? না, জানি না, ফুঁসে উঠে জবাব দিলেন তিনি। তারপর ঘুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন আবার। তাঁর কান্নার শব্দ আবারও শুনতে পেলাম আমরা। মিস্টার ফ্র্যাঙ্কলিনকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছে। হিরে হারিয়ে মেজাজে হারিয়ে বসেছেন মিস ভেরিন্ডার। সার্জেন্ট মন্তব্য করলেন, যাকগে, আমরা এখন জানি রংটা কখন শুকনো ছিল। এখন জানতে হবে চিহ্নবিহীন দরজাটা শেষ কখন দেখা গেছে। বুধবার রাতে এ ঘরে কে সবচেয়ে বেশিক্ষণ পর্যন্ত ছিল? সম্ভবত মিস র্যাচেল, বললাম। কিংবা হয়তো আপনার মেয়ে।
বললেন মিস্টার ফ্র্যাঙ্কলিন। সার্জেন্টকে ব্যাখ্যা করলেন, আমার মেয়ে মিস র্যাচেলের মেইড। আপনার মেয়েকে এখানে ডাকুন, সার্জেন্ট বললেন। পেনিলোভ সাক্ষ্য দিল। রাত 12টায় মিস র্যাচেলকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিয়েছে ও। দরজার রং তখনও অক্ষত দেখেছে। কোনো মতেই যাতে রঙের ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি ছিল ওর। সে রাতের পোশাকটা এনে দেখালো, রঙের দাগ নেই। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ ও ঘরে ঢুকে পাথরটা সরিয়েছে। মাঝরাত আর বৃহস্পতিবার ভোর 3টের মধ্যে কোনো এক সময়। কোন কাপড়ে দাগ আছে বললেন সার্জেন্ট, তা খুঁজে দেখতে হবে। তাহলেই জানা যাবে কাপড়টা কার। তারপর জানতে হবে সেটা ওই সময়ের মধ্যে এই ঘরে এলো কি করে। ইন্সপেক্টরকে বললেন, এখন থেকে আমি দায়িত্ব নিচ্ছি। আপনি একজন লোক রেখে যান, আমার কাজে আসতে পারে এরকম। সার্জেন্ট কাফ জানালার কাছে হেঁটে গিয়ে বাইরে চোখ রাখলেন, আপন মনে শীষ দিচ্ছেন। তারপর ঘুরে মিস র্যাচেলের দরজার দিকে চেয়ে রইলেন এক দৃষ্টে। আচমকা কি মনে হতে বিবি সাহেবের সঙ্গে কথা বলতে চাইলেন। আমি ঘর ছেড়ে বেরোবো শুনে মিস্টার ফ্র্যাঙ্কলিন সার্জেন্টকে প্রশ্ন করলেন, হিরে কে চুরি করেছে বলে আপনার ধারণা? কেউ না, জবাব দিলেন সার্জেন্ট কাফ। বিবি সাহেবকে বললাম সার্জেন্ট যেন কি কথা বলতে চান। সার্জেন্ট তাঁর আবিষ্কার ওকে জানালেন আর রং লাগা কাপড়টা খোঁজার অনুমতি চাইলেন। তবে আগে জানা দরকার পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে কারো আপত্তি আছে কিনা, বললেন সার্জেন্ট। আমার মনে হয় না কেউ আপত্তি করবে, বললেন বিবি সাহেব। বিবি সাহেবকে মনে করিয়ে দিলাম মিস্টার গডফ্রে চলে যাচ্ছেন। ভদ্রলোককে তাঁর খালা পরিস্থিতি বুঝিয়ে বলতে বিনা দ্বিধায় সুটকেসের চাবি সার্জেন্টের হাতে তুলে দিলেন। আমার মালপত্র না হয় পরেই লন্ডন গেল, বললেন। মিস্টার ফ্র্যাঙ্কলিন তাঁর কাজিনের সঙ্গে স্টেশনে গেলেন, তবে সার্জেন্টকে বলে গেছেন ওয়ার্ড্রোব ঘেঁটে দেখতে। কাজের লোকদের সমবেত করে তল্লাশি চালানোর আগে কেবল মিস র্যাচেলই বাদ থাকলেন। শুরু করার আগে বললেন সার্জেন্ট, ওয়াশিং বুক দেখতে চাই। সব কাপড় এখানে আছে কি না জানা দরকার। কোনোটা যদি না থাকে তবে বুঝতে হবে কাপড়ের মালিক ওটাকে সরিয়ে ফেলেছে। রোজানা নিয়ে এলো ওয়াশিং বুক। সার্জেন্ট তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীখ করলেন ওকে। শেষ যখন ওকে দেখেছি তখন জেলে ছিল, বললেন। ওকে আশা করি সন্দেহ করছেন না, বললেন আমাদের বিবি সাহেব। এখানে আসার পর থেকে ওর কিন্তু আর কোনো ভুলচুক হয়নি। আমি এ বাড়ির কাউকেই সন্দেহ করছি না, জবাবে বললেন সার্জেন্ট। বিবি সাহেব ওপরতলায় মেয়ের চাবির জন্যে গেলেন। অপেক্ষা করছি আমরা, উনি আর ফেরেন না। শেষমেশ একটা নোট এলো। মিস র্যাচেল ওর ওয়ার্ড্রোব দেখতে দিতে চাইছেন না। নোট পড়ে সার্জেন্টকে জানালাম। ও, এমনভাবে বললেন সার্জেন্ট যেন জানতেন। তবে কি তল্লাশি বাদ দেব? হ্যাঁ, বললেন সার্জেন্ট। মিস্টার গডফ্রের সুটকেস লন্ডনে পাঠিয়ে দিন আর ওয়াশিং বুকটাও নিয়ে যান। এখন কি করা? বাগানে যাই চলুন, বললেন তিনি। গোলাপ ফুল দেখি গে। গেলাম বাগানে, হাঁটছি দুজনে। মিস ভেরিন্ডার আমাকে সাহায্য করলেন না, বললেন সার্জেন্ট। কেসটা আরও ঘোলা করে দিচ্ছেন উনি। আচ্ছা, কাজের লোকদের কাউকে কি আপনার মনে হয়েছে হিরে খোয়া যাওয়ার পর অদ্ভুত আচরণ করছে? কারো কোনো অসুস্থতা লক্ষ্য করেছেন কি? চট করে রোজানার কথা মনে হলো, কিন্তু সার্জেন্টকে হঠাৎ পথের পাশে ঝোপের শাড়ির দিকে চেয়ে থাকতে দেখে চুপ রইলাম। কি হলো? প্রশ্ন করলাম।
পিঠের বাতের ব্যথাটা হঠাৎ চেগিয়ে উঠেছে। চড়া গলায় বললেন, তৃতীয় কাউকে যেন শোনানোর জন্যেই। চত্বর পেরিয়ে ধাপ ভেঙে নেমে গেলাম আমরা। রোজানাকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে দেখলাম। বললেন সার্জেন্ট, কার জন্যে? প্রেমিক আছে নাকি? থাকলে ঠিকই আছে, নইলে ওভাবে লুকিয়ে বসে থাকাটা কেমন সন্দেহজনক নয়? আমার জানা আছে এটি মিস্টার ফ্র্যাঙ্কলিনের প্রিয় ভ্রমণবিথি। পেনিলোপ অনেকবারই এখানে রোজানাকে ঘুরঘুর করতে দেখেছে ওর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে। সার্জেন্টকে বললাম, রোজানা সম্ভবত মিস্টার ফ্র্যাঙ্কলিনের প্রেমে পড়েছে। তবে লুকানো ঠিক আছে, বললেন সার্জেন্ট। আমরা ফিরে গেলাম বাড়িতে। সার্জেন্ট কাজের লোকদের জেরা করতে একটা ঘর চাইলেন, তাই ওকে নিয়ে এলাম আমারই ঘরে। একে একে এলো ওরা। জেরা পর্ব শেষ হলে সার্জেন্টকে জিজ্ঞেস করলাম, কিছু সূত্র পেলেন কিনা? রোজানা বাইরে কোথাও যেতে চাইলে বললেন, যেতে দেবেন, তবে তার আগে আমাকে জানাবেন। আর কি আশ্চর্য অনুমান ওর! রোজানা রাঁধুনিকে দিয়ে বাইরে যাওয়ার অনুমতি চেয়ে পাঠালো একটু পরেই। ওর নাকি মাথা ধরেছে, তাজা হাওয়া বাতাস খেয়ে আসবে। হ্যাঁ বলে দিলাম। দরজা বন্ধ করুন, বললেন সার্জেন্ট। কেউ আমার কথা জানতে চাইলে বলবেন এখানেই আছি। তারপর উধাও হয়ে গেলেন। তার মানে রোজানাকে সন্দেহ করছেন উনি। আমি নিজেও গেলাম কাজের লোকদের সঙ্গে কথাবার্তা বলতে। দুজন মেয়েদের ধারণা গতকাল বিকেলে আসলে অসুস্থতার ভান করেছে রোজানা। ওর ঘরের দরজা নাকি বন্ধ ছিল। দরজা ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া শব্দ পায়নি। মধ্যরাতে দরজার তালা দিয়ে আলোর আভা দেখেছে ওরা। আর ভোর 4টের দিকে আগুনের ফটফটানি শুনেছে। বেচারি রোজানার জন্যে দুঃখ হচ্ছে আমার। সবার সন্দেহ গিয়ে পড়ছে ওর ওপর। পরে বাগানে মিস্টার ফ্র্যাঙ্কলিনের দেখা পেলাম। মিস র্যাচেল তার ওয়ার্ড্রোব দেখতে দেবেন না জেনে বিস্মিত এবং হতাশ তিনি। মেয়েদের কথাও ওকে জানালাম। অসুস্থতার ভান করে ধোঁকা দিয়েছে আমাদের, বললেন। ওর শহরে যাওয়ার পেছনে কোনো না কোনো কারণ আছে। রং লাগা ড্রেসটা ওর, তাই আগুনে পুড়িয়ে ফেলেছে ওটা। রোজানা স্পেয়ারম্যানই চোর। আমি এক্ষুনি যাচ্ছি খালাকে বলতে। এত শিগগির নয় স্যার, সার্জেন্টের গলা শোনা গেল পেছন থেকে। ফিরে এসেছেন। আপাতত কাউকে কিছু বলার দরকার নেই। সময় হোক আমি নিজেই আপনাকে জানাবো, তখন বলবেন। মিস্টার ফ্র্যাঙ্কলিন ক্ষুব্ধ হলেও আপত্তি করলেন না। গটগট করে চলে গেলেন। সার্জেন্ট আমার বাহুতে হাত রেখে যে পথে এসেছেন সেদিকে এগিয়ে নিয়ে গেলেন। মিস্টার বেটারেজ বললেন, এ বাড়ি থেকে বিচে যাওয়ার কোনো রাস্তা আছে? ফার জটলার দিকে ইঙ্গিত করলেন। হ্যাঁ বললাম, আছে। দেখাতে বললেন। পাশাপাশি হেঁটে চোরাবালির উদ্দেশ্যে এগোলাম আমরা। মিস্টার বেটারেজ, বললেন সার্জেন্ট, বুঝতে পারছি আপনি চান না আমার সন্দেহ রোজানার ওপর পড়ুক। জানিয়ে রাখি, ওর কোনো বিপদ হবে না। কাল মেয়েটা আসলে কি করছিল বলে আমার ধারণা, বলি শুনুন। বৃহস্পতিবার সকালে ইন্সপেক্টর সিগ্রেভ দরজার দাগটা আবিষ্কার করেছেন। ফলে রোজানা তার ঘরে গিয়েই রং লাগা ড্রেসটা খুঁজে নিয়ে অসুস্থতার ভান করে শহরে চলে গেছে। ওখান থেকে নতুন ড্রেস বানানোর মাল মশলা এনে সে রাতে কাপড় তৈরি করে ফেলেছে। পুরানো ড্রেসটা লুকিয়ে রেখেছিল আর এখন গেছে সেটাকে চিরতরে গায়েব করে দিতে। আজ বিকেলে
ওর পেছন পেছন জেলেপাড়ায় গিয়েছি আমি। দেখি একটা কটেজে ঢুকলো, বেরিয়ে এলো ক্লোকের নিচে কি একটা যেন লুকিয়ে নিয়ে। তীর ঘেঁষে উত্তরমুখো যেতে দেখলাম ওকে। বালিতে ওর পায়ের ছাপ দেখে বলতে পারবো কি করছিল। অন্ধকার তখন নেমে আসছে অল্প অল্প করে। চোরাবালির বুকে তীর তীরে কাঁপুনি। সার্জেন্ট আমার দিকে চেয়ে বললেন, জায়গাটা ভয়ঙ্কর। রোজানাকে তো এদিকেই আসতে দেখেছি, এখন গেল কই? কবস হলে কি এখন পাওয়া যাবে? বিকেলে ও কোথায় গিয়েছিল জানতে চাই আমি। চলুন বললাম। সার্জেন্ট কাফ সহসা ঝুঁকে বালিতে চোখ রাখলেন। মেয়ে মানুষের পায়ের ছাপ, বলে উঠলেন। লুকোতে চেষ্টা করেছে। একটা ছাপ গেছে কবসোলের দিকে, আর আরেকটা ওখান থেকে এখানে এসে মিলেছে। ওর ক্লোকের নিচে কি লুকানো ছিল কটেজটায় গেলে বোধহয় জানা যেতে পারে। কুটিরটি ইওল্যান্ড নামে এক জেলের। সপরিবারে থাকে সে। রোজানার বান্ধবীর বাবা। ওর মেয়ের নাম লুসি। পায়ে খুঁত আছে বলে ওকে লোকে খোঁড়া লুসি নামে ডাকে। মিসেস ইওল্যান্ড তার রসুই ঘরে ডেকে নিল আমাদের। সার্জেন্ট জানালেন হিরে চুরির তদন্তে এসেছেন তিনি, আর রোজানাকে নির্দোষ প্রমাণ করাও তার আগমনের একটি উদ্দেশ্য। রোজানা এই চাকরিতে সুবিধে করতে পারবে না বললেন। ওর উচিত এটা ছেড়ে দেয়া। দেবে, বলল মিসেস ইওল্যান্ড। অবাক হলাম। রোজানা আমাকে বা বিবি সাহেবকে এ ব্যাপারে কিছু বলেনি তো। কিন্তু চাকরি ছাড়লে করবেটা কি বেচারি? সার্জেন্টের প্রশ্ন। ওর তো কোনো বন্ধু বান্ধব নেই যে তাদের কাছে যাবে। আছে, বলল মহিলা। আজ বিকেলে এখানে এসেছিল। বলল চিঠি লিখবে। কাকে লিখেছে জানি না, তবে বহুক্ষণ ধরে লিখেছে। আপনি ভুল করছেন, বললাম। চাকরি ছাড়লে আমাকে বলতো। ভুল, বলল মিসেস ইওল্যান্ড। এই 1 ঘন্টা আগেই দূরের যাত্রার জন্যে আমার কাছ থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেল। রান্নাঘরের এক কোণে গিয়ে একটা পুরানো টিনের বাক্স নিয়ে এলো সে। ঠিক এমনই একটা কিনেছে ও। বাক্স থেকে একটা কুকুরের শিকল তুলে দেখালো, বাক্স বাঁধার জন্য। খুব সম্ভব, ফেরার পথে বললেন সার্জেন্ট, পানিতে বা চোরাবালিতে বাক্সটা ডুবিয়ে দিয়েছে মেয়েটা। কোনো পাথরের গায়ে হয়তো চেন বেঁধে রেখেছে, দরকার মতো টেনে তুলে নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাক্সে আছেটা কি? হিরে নেই এটা নিশ্চিত। রং লাগা কাপড়টা, বলে উঠলাম। হতেও পারে, বললেন সার্জেন্ট। বাড়ির বারমহলে পৌঁছে শুনি রোজানা প্রায় 1 ঘন্টা আগে ফিরে এসেছে। সার্জেন্ট কাফ মিস র্যাচেলের ঘরের জানালায় মুখ তুলে চাইলে আমরা ছায়া ছায়া শরীর নড়াচড়া করতে দেখলাম। মনে হচ্ছে, বললেন সার্জেন্ট, মিস র্যাচেল হঠাৎই সিদ্ধান্ত নিয়েছেন এ বাড়ি ছাড়বেন। আমি তড়িঘড়ি অন্দরমহলে ঢুকলে স্যামুয়েলের সঙ্গে দেখা হলো। বিবি সাহেব আপনাকে আর সার্জেন্ট কাফকে দেখা করতে বলেছেন, বলল। কতক্ষণ আগে? সার্জেন্টের প্রশ্ন। এই 1 ঘন্টা হবে। সার্জেন্টের ধারণাই ঠিক। বিবি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে উনি জানালেন মিস র্যাচেল তার খালা মিসেস অ্যাবেলোয়েটের বাড়ি গিয়ে কদিন থেকে আসতে চাইছেন। সিদ্ধান্তটা উনি কখন নিয়েছেন? শুধালেন সার্জেন্ট। ঘণ্টাখানেক হবে। কাল বিকেল পর্যন্ত কি ওকে বুঝিয়ে শুনিয়ে ধরে রাখতে পারবেন? প্রশ্ন করলেন সার্জেন্ট। কাল সকালে ফ্রিজিং হল যাচ্ছি, 2টোর মধ্যে ফিরে আসব। তারপর ওর সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। বিবি সাহেব আমাকে বললেন কোচোয়ানকে কাল 2টোর আগে ক্যারিজ আনতে নিষেধ করেছে। মিস র্যাচেলের ব্যাপারে আপনি
কিছু একটা ব্যাপার চেপে যাচ্ছেন আমার কাছে। অনুযোগের সুরে সার্জেন্টকে বললাম। ও, বললেন সার্জেন্ট, ধরে ফেলেছেন দেখছি। আমাকে সত্যি কথাটা বলুন সার্জেন্ট, বললাম। মিস র্যাচেল কি নিজেই নিজের হীরা চুরি করেছেন? হ্যাঁ, বললেন সার্জেন্ট। মিস র্যাচেল সেই প্রথম থেকেই গোপনে দখল রেখেছেন হীরের ওপর। গোপন কথাটা কেবল রোজানাকেই জানিয়েছেন, যাতে চুরির দায়ে আমরা ওকে সন্দেহ করি। সার্জেন্টের খাওয়ার ব্যবস্থা করে দিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। মনটা ভার লাগছে। মিস র্যাচেলকে অপরাধী ভাবতে পারছি না কোনো মতেই। একটু পরে স্যামুয়েল মারফত বিবি সাহেব খবর পাঠালেন, ভারতীয়রা শীঘ্রই ছাড়া পাচ্ছে। কাজেই ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে দেরি করা চলবে না। সার্জেন্টকে জানালাম। চিফ ইন্সপেক্টর সিগ্রেভের রিপোর্টে উল্লেখিত একজন পর্যটকের কথা মনে পড়ল ওর, যিনি ভারতীয়দের ভাষা বোঝেন। বারান্দায় দেখা হয়ে গেল পেনিলোপের সঙ্গে। মিস র্যাচেল নাকি আর এক মুহূর্তও এ বাড়িতে থাকতে রাজি নন। কাল বেলা 2টো পর্যন্ত অপেক্ষা করতে হবে শুনে ভয়ানক ক্ষেপে গিয়েছেন নাকি। এ বাড়ির সব কেমন ওলটপালট হয়ে গেল বাবা, বলল ও। শুধু মনে হচ্ছে আমাদের মাথার ওপর খাড়া ঝুলছে, নেমে আসবে যে কোনো মুহূর্তে। আমারও মনের অবস্থা তেমনই। এ সময় মিস র্যাচেলের বেলের জবাব দিতে ছুটল পেনিলোপ। আমি পা বাড়ালাম হলের দিকে। হঠাৎ উল্টো দিক থেকে খুলে গেল সুইং ডোর। বেদনার্ত মুখে দৌড়ে বেরিয়ে আসতে দেখলাম রোজানাকে। কি হয়েছে জানতে চাইলাম অবাক কণ্ঠে। আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আর্দ্র গলায় বলল মেয়েটি। আমার ঘর থেকে শশব্যস্তে বেরিয়ে এলেন সার্জেন্ট। জানতে চাইলেন কি ঘটনা। ওদিকে হাতছানি দিয়ে আমাকে হলে ডেকে নিলেন মিস্টার ফ্র্যাঙ্কলিন। জিজ্ঞেস করলেন রোজানাকে দেখেছি কিনা। মেয়েটা বোধহয় হীরের কথা কিছু বলতে চাইছিল আমাকে, বললেন। বিলিয়ার্ড টেবিলটা দেখিয়ে জুড়লেন, খেলছি এমন সময় এসে হাজির। কিছু বলবে কিনা জানতে চাইলে বলল, অভয় দিলে বলবো। আমি বললাম, আমি তোমাকে ঠিক বুঝি না, কি বলবে বলো। আমি খেলা চালিয়ে গেলাম, কারণ কেমন যেন অস্বস্তি হচ্ছিল। কিন্তু তাতে আরও খারাপ হলো। আমার চেয়ে বিলিয়ার্ড বল বেশি হলো, এই বলে দৌড়ে বেরিয়ে গেল। কি মুশকিল বলুন তো। দেখা হলে বলে দেবেন আমি ওকে অপমান করতে চাইনি। কাজের লোকদের মুখে শুনলাম রোজানা ওর ঘরে গিয়েছে। সার্জেন্ট নিজের ঘরে গেছেন কিনা দেখতে গেলাম। দ্বিতীয় ল্যান্ডিংয়ে পৌঁছে করিডোরে নাক ডাকার মতো শব্দ শুনলাম, মিস র্যাচেলের ঘরের ঠিক পাশে। চেয়ে দেখি বারান্দায় পরপর 3টে চেয়ার পেতে আরামসে ঘুমাচ্ছেন সার্জেন্ট কাফ। আমার পায়ের আওয়াজ পেয়ে চটকা ভাঙল ওর। নিজের ঘরে যাননি কেন জিজ্ঞেস করলাম। রোজানার সৈকত থেকে ফিরে আসা, বললেন তিনি। আর মিস র্যাচেলের বাড়ি ত্যাগের ঘোষণার মধ্যে কোনো একটা যোগসূত্র থাকতে পারে। রোজানাকে যে জিনিসটি উনি লুকাতে বলেছিলেন সেটি সত্যিই লুকানো হলো কিনা না জেনে যেতে পারছিলেন না মিস র্যাচেল। ওরা দুজন দেখা করতে চেষ্টা করলে বাধা দেব, আমি ঠেকাবো।